সকাল ৮টা। দিনটা মুক্তার বিয়ের পরদিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরেই পারভিন শেখ। আশেপাশে সার্ভেন্ট আছে আরও দুজন। একজন তরকারি কুটছে তো অন্যজন রুটি বানাচ্ছে। মুক্তা ঘোমটা মাথায় শাশুড়ি পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেকে দিচ্ছে আগুনে পুড়ে। বিয়ে বাড়িতে মেহমান আছে, সবাইকে নাস্তা দিবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাত চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে, বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ। মুক্তা নিজ থেকেই সেধে এসেছে শাশুড়িকে কাজে সাহায্য করতে। নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও বসে থাকবে সে? বড্ড বেমানান হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তা মাপৈপি করে ওকে বুঝিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন ঘুম থেকে উঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে। অসুস্থ শাশুড়িকেও যেন হাতে হাতে কাজে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বুঝদার মেয়ে। বড়রা যা বলবে তাই করে। এজন্য পারভিন শেখের বারবার নিষেধ করা সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল উনার ছেলেকে সময় দিতে। ফাহাদ কাল বাদে পরশু সিঙ্গাপুর চলে যাবে বাবাকে নিয়ে, ফিরবে কখন তার ঠিক নেই, তাই ছেলের আশেপাশে থাকতে বলছে। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখ জানায়, ফাহাদ এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠতে আরও ঘণ্টা দুয়েক সময় নিবে। ছেলের ঘুমের কথা শুনেই চুপ করে যান পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরখ করেই থমথমে খেয়ে চুপচাপ ফের হাতের খুন্তিতে পুরোটা ভাজেন। মৃদু স্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমিও গিয়ে ঘুমাও। আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দিব, যাও। শাশুড়ির কথায় বেশ লজ্জায় আস্ত হয়ে মাথা ঘুমটা টেনে জোরতা চোখে এদিক সেদিক তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি কুটতে থাকা কাজের মহিলা ফুলমতি সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখেই মিটমিট হাসছিল। সেজন্য ইতস্ততায় জড়িয়ে মুক্তা শাশুড়ি দিকে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলল, আমি আপনার পাশে থাকি আম্মু। আমার সকালে ঘুমানোর অভ্যাস নেই। আর কিছুই বলল না পারভিন শেখ। চুপচাপ নিজের কাজে হাত চালাল। শাশুড়ির নীরব সম্মতি দেখে মুক্তা চায় কিটলিতে হাত বাড়াল। 70 ঊর্ধ্বে বয়স্ক হেনা খানও বসে নেই। তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছে একে পর এক। পাশেই সার্ভেন্ট রূপী অল্প সময়েই মালাট্রে হাতে দাঁড়িয়ে উনাকে সাহায্য করতে। তক্ষুনি দেখল হৃদকে ফরমান ড্রেসাপে সিঁড়ি বেয়ে নামতে। হেনা খানের চোখ সেদিকে পড়তেই হৃদকে ডাকল নাস্তা করতে। হৃদ হাত ঘড়িতে সময়টা এক পলক দেখে নিয়ে ড্রয়িং রুমে মেইন দরজা দিকে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পর। আয়ন আসছে জরুরি কাজে, সেটা শেষ করেই করব। হেনা থেমে যায়, শুধু বলল, তাহলে কফি করে দিব তোকে? খাবি? পাঠাবো? হৃদ চলে যেতে যেতে বলল, পাঠাও। সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়ার। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এজন্য সকাল ঘুম থেকে উঠেই খানবাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার। বেশ সুন্দর আর পরিপাটি। বাগানে মাঝে একটা ছোটখাটো বাংলোও দেখেছে মায়া। খোলা বাংলোতে আবার আধুনিকা সোফাও ফেলে বসার মতন সুন্দর পরিবেশ করে রেখেছে খানবাড়ির মানুষ। মায়া আর সেদিকটায় যায়নি, বরং উল্টো পথে হাঁটল। বাগানের মালিদের বাগান চর্চার কাজ করতে দেখা গেল, সেদিকটা এগোতে চাইল মায়া। অল্প এগোতে দেখল আরাফ খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতে লাঠিভর করে দাঁড়িয়ে বাড়ির মালিদের এটা সেটা আদেশ করছে বাগানে পরিচর্যায়। উনাকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের উপর তিনি। মায়া আরাফ খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিল। কথাও হয়েছে দুজনের টুকটাক। তবে বেশিরভাগ সময়েই মায়াকে মজার ছলে হেনস্ত করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারল মাই মুক্তার বোন হয়, তক্ষুনি বেশ রসিয়ে মজা করেছিল মায়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়ে বাড়ির মানুষজন দেখে। কিন্তু আজ মায়া নিজ থেকেই আরাফ খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাফ খানকে অনুসরণ করে সেদিকে পা বাড়াতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচে ইট বেজে। বাগানের ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ায় হাতের কুইন আর পায়ের হাঁটু জিমজিম করে উঠল তক্ষুনি ব্যথা দিয়ে। কেউ দেখা আগে তাড়াহুড়ো উঠে বসল মায়া। লং হাতার চুড়িদার জামার উপর দিয়ে এক হাতে অন্য হাতের কুইন চাপল ব্যথায়। মুখ কুচকে ইস করে বলি আউড়িয়ে হাতের তালুতে কুইন ঘষতেই তক্ষুনি মুখের সামনে বাড়াল কারো পুরুবেষ্টি শক্তপোক্ত হাত। মায়া চমকে মাথা তুলে তাকাতেই চোখে পড়ল কুচকানো দুটো চোখে শীতল দৃষ্টি। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় মায়ার ইজ্জত লাগল বেশ।
কিন্তু তারপরও তবদা খেয়ে যাওয়ার মতন করে থমথমে মুখে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটিকে মায়ার বেশ পরিচিত মনে হল, কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সেটা মনে করতে চেয়ে তাকিয়ে রইল লোকটার দিকে সে। তক্ষুনি গম্ভীর মুখ খুলল শ্যামবর্ণে লোকটা, নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, ওঠে আসুন। এইভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশের সবাই জেনে যাবে আপনি নিজের পায়ে সঙ্গে বেজে পড়ে গেছেন, তখন সেটা শুনতে ভালো দেখাবে না। বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য, তাই কেউ দেখার আগেই আপনার আমার হাত ধরে উঠে দাঁড়ানো উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়াল সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে। লোকটা মায়া দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়ির সময়টা দেখে নিল। তারপর পকেটে দুটো হাত গুজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না হয় তাহলে আপনি ফাহাদের শালি হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানাল, তবে পর মুহূর্তে প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ডিল মেরেছিল, তবে সঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বেআইন হন, সেই সুবাদে আপনাকে একটা ভালো পরামর্শ দেয় ফ্রিতে। এইভাবে হুটহাট পাবলিক প্লেসের পরে যাবেন না কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিময় করে হাঁটাহাঁটি করবেন, দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন। তারপরও এইভাবে হুটহাট পাবলিক প্লেসের সুন্দরী মেয়েদের পরে যাওয়া নিষেধ মনে থাকবে? মায়া কি হলো কি জানি, লোকটির কথায় সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানাল। সুন্দর মুখের লোকটার এদিক সেদিক তাকাল, তারপর আবার মায়ার দিকে তাকিয়ে তাড়াহুড়ো ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বেআইন হয়েছেন তাই আমাদের আবারও দেখা হবে। আবার বলতে বারবার দেখা হওয়ারও চান্স আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন কেমন? মায়ার সুন্দর করে সম্মতি স্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে পাশ কাটিয়ে সামনে দিকে পা বাড়াল। কি মনে করে লোকটা ফের পিছন ফিরে তাকাতেই মায়ার সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া লজ্জা মিয়ে যেতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, ওই যে বললাম সুন্দরী মেয়েদের হুটহাট রাস্তায় পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝেছেন? মায়া এবারও লজ্জিত মুখে সম্মতি স্বরূপ ঘাড় কাত করল মৃদুস্বরে আওড়াল, জি আচ্ছা। তাড়াহুড়োই আয়ন কয়েক কদম এগোতেই হঠাৎ সম্মুখে পড়ল জুই। অল্পের জন্যে দুজনের শরীর স্পর্শ লাগেনি, এর আগেই সতর্ক সহিত ছিটকে সরল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তি সহিত তাকাল আয়ন। চোখে বাজল জুইয়ের সহ্য ঘুম থেকে উঠা সিদ্ধ মুখটা। কপাল কুচকে জুইকে এক পলক দেখেই তৎক্ষণাৎ পিছনে তাকাল আয়ন মায়ার উদ্দেশ্য। ততক্ষণে মায়াকে দেখা গেল আরাফ দিকে হেঁটে যেতে। জুই অনুতপ্ত গলায় শুধাল, সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুইয়ের কথার মাঝেই আয়ন ঘুরে তাকাল ওর দিকে। জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল আয়ন, দুজন কি টুইন্স? আয়নের প্রশ্ন বুঝতে না পেরে অবুঝ গলায় শুধাল জুই, জি। আয়ন কি মনে করে আবারও পিছন ঘুরে তাকালো মায়ার দিকে। মায়াকে দেখা গেল আরাফ খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিক ন্যায় আয়ন সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুইয়ের কৌতূহল ভরা মুখটার দিকে। আয়ন আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি ভুল না হয় তাহলে আপনি ফাহাদের দ্বিতীয় শালি আর মায়ার বোন, রাইট? কৌতূহলী জুই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলেকে নিজেদের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হল। আবাক স্বরে প্রশ্ন করল জুই, আপনি মায়াকেও চিনেন? কিভাবে? দারুণ হাসল আয়ন। হৃদকে দেখল খান বাড়ির ভিতর থেকে বের হতে। সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করল জুইয়ের উদ্দেশ্য। বলল, জানতো বিআইন সাহেবা আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসেন। আজ সকাল সকাল কাজের তাড়াহুড়ো বের হয়ে পড়েছিলাম, তাই কিছুই খাওয়া হয়নি আমার। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন কেমন? আমার গলায় সমস্যা হচ্ছে, এজন্য গরম পানি পান করতে হচ্ছে। জানতো দ্রুত নিয়ে আসেন। গমগমে আদেশ করেই আয়ন হৃদের দিকে আগাল। হতভম্ব জুই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল আয়নের যাওয়ার দিকে তাকিয়ে। চিনা নেই, জানা নেই, একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুইকে কাজের আদেশ করল যেন শত যুগ ধরে জেনা মানুষটি জুইয়ের। অথচ জুই যে এই বাড়িতে নতুন মেহমান সেদিকেও খেয়াল করল না লোকটা। এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞাসা করে, কার জন্য এসব, তাহলে কি নাম বলবে জুই? লোকটার নামটাও তো জানে না জুই। খান বাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু একটা হবে সেটা বেশ বুঝতে পারছে কিছুক্ষণ আগের জুইকে বেআইন সাহেবা বলে সম্বোধন করা কথায়।
জুঁইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন ফের চলে যেতে যেতে তাড়া দিয়ে বলল, কি হলো জুঁই, দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে পড়ে ভাববেন, এখন দ্রুত যান। আমার মাথা পেইন দিচ্ছে আপনার কফির জন্য। হতবাক জুঁইয়ের বিস্মিতা আকাশ ছুলো আয়নের কথায়। লোকটা জুঁইয়ের নামও জানে? সর্বনাশ! হতবুদ্ধি জুঁই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভিতর দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে আয়ন হৃদের সাথে কথায় ব্যস্ত। জুঁই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগাল না, বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে আয়নকে দিতে। ছেলেটির কফির ট্রে হাতে নিতেই তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়াল জুঁই। আপাতত সেজুতি রুমটা জুঁইয়ের স্বস্তির মনে হল। মোটর পাইব হাতে চেপে দাঁড়িয়ে মায়া। উদ্দেশ্য বাগানের চারাগাছে পানি দিবে। কিন্তু হঠাৎ করে মোটর পুড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের একপাশের মোটরকল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। জন মালির দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরল পানিতে। হাতে বালতি আগলিয়ে টেনে কিছু পথ যেতেই কোথাও থেকে দৌড়ে এগিয়ে আসল সেই তপু নামক দামড়া ছেলেটি। ভাবি বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনীত সহিত মায়ার হাত থেকে বালতিটা নিজের হাতে নিল। থমথমে মুখের মায়া চুপ করে গেল তপুর মুখে ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকালো কেউ শুনে নিয়েছে কিনা দেখতে। মায়ার ভয়, পাছে যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামড়া ছেলে ভাবি ডেকে মুখে ফেনা তুলে ফেলছে, তাহলে নিশ্চয়ই বিষয়টা দৃষ্টিকুটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে। মুক্তার কানে যেতে পারে সেই ভয়ও করল মায়া। তাছাড়া এখনকার সবাই জানে মায়ার এখনও বিয়ে হয়নি। এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত সম্মান দেখায় সেটাও তো মায়া জানে না। সেজন্য মায়া কথা না বাড়িয়ে সতর্ক সহিত এদিক সেদিক তাকাতেই চোখে পড়ল কিছুদূর বসা হৃদকে। মায়ার দিকেই কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটিকে মায়াকে ভাবি ডাকতে। মায়া খানিকটা থমথমে খেয়ে যায় হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকাল। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বুঝাতে চাইল মায়া এখন জাতির ভাবি। ওর পিছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতেই যে হৃদকে ছোটখাটো হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে ঘায়েব করে দিবে, সেটা সকালেই সত্যি হলো তপুর ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি ডাকায়। এখন নিশ্চয়ই এই হৃদ খান মায়ার পিছনে আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই লোকটা যে সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার, সেটা আজ বুঝবে মায়ার কত সম্মান আছে সকলের সমানে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ার জীবনে। সে এই যে মায়া এখন হৃদ খানকে নিভয়ে নাক দেখিয়ে চলবে, সেটা তো একমাত্র এই জাতির ভাইয়ের জন্যই হলো, তাই না? এজন্য তো অন্তত মায়ার উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়ার। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুকে অনুসরণ করে। মনে মনে শপথ করল আজ থেকে সে এই হৃদ খানকে ভুলেও ভয় পাবে না। কারণ হৃদ খান থেকে মায়ার ক্ষমতা অনেক বেশি। মায়া কত সম্মান এই দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বুঝাতে হবে না এই হৃদ খানকে। এখন মায়াকে অকারণে ভয় পেলে চলবে? ভুলেও চলবে না। মায়া কি মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মিলল দুজনের। হৃদ তখনও আগের ন্যায় কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে। হৃদের সাথে ফের চোখ মিলতেই মায়া আবারও মুখ বাঁকাল হৃদকে। তক্ষুনি শোনা গেল কারো ঝনঝনে মুক্ত হাসির শব্দ। মায়া চমকে উঠে পাশের তাকাতেই দেখল সকালের সেই শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে, মায়ার দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাফ খানের কাছে। তক্ষুনি আয়ন বলল, বাহ, বিআইন সাহেবা তো ভালোই মুখ ভেঙ্গাতে পারে। তা তোর প্রতি এত মেহেরবানির কারণ কি? আপাতত আমি তার শত্রু পক্ষের আছি তাই। আচ্ছা, এই ব্যাপার, পরিচয়টা দিয়ে দে তাহলেই তো হয়। হৃদের মুখটা তক্ষুনি গম্ভীর হয়ে উঠল। অল্প কথায় বলল, নো নিড। কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ার দিকে। দূর পথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগে করে বাগানের চারাগাছে পানি দিতে আরাফ খানের সঙ্গে। ইতিমধ্যে যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়ার, সেটা বেশ চোখে পড়ল হৃদের। মেয়েটার সবার সাথেই সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলা এলেই যত মিথ্যা থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যেচে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয়? নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজনের পরিচয় মিলত না, যদি না হৃদের মন শ্রায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয় মিলত না।
বরং সামনে থেকেও দূর হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়। হৃদ কখনো বলবে না সে কে, কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খোঁজে বের করতে পারে তখন দেখা যাবে কি করার যায় এই সম্পর্কটা নিয়ে। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তা ভাবনায় আরও গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারাগাছে পানি দিয়ে বসল বড় ছাতার নিচে। চেয়ারে পা বুঝিয়ে বসতেই সেখানে আগমন ঘটল মালার। হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে। টেবিলের উপর রেখে মালা আরাফ খানের উদ্দেশ্য জানায়, সকালের চা নতুন বৌমানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতে আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকল। হৃদ ততক্ষণে আয়নের সাথে বাড়ির ভিতরের দিকে যাচ্ছিল কিন্তু আরাফ খানের ডাকে পিছন ঘুরে তাকাল। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়াল আরাফ খানের উদ্দেশ্য। আয়ন হৃদের পিছনে না গিয়ে বাড়ির ভিতরের দিকে হাঁটল হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখেই ভারী নিঃশ্বাস ফেলল আরাফ খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে, তারপরও বিয়ে করতে চাচ্ছে না। এজন্য না পেরে ছোট ভাই ফাহাদকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই হৃদটা যদি বুঝত, তাহলে আজকে নাস্তার টেবিলে চা সাথে গরম গরম পিঠাও খেতে পারতাম ওর বউয়ের হাতের। কত সুবিধা হতো আমাদের বলো। আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেলল আরাফ খান। যেন এই মুহূর্তে উনার মতো দুঃখী মানুষ দুটো আর এই ধরনীতে নেই। মায়ারও বেশ মায়া হল আরাফ খানের কথায়। বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই, এতে মায়ার কষ্ট হয়। ততক্ষণে হৃদ মায়ার পাশের চেয়ারটা টেনে আরাফ খানের মুখোমুখি হয়ে বসল। আরাফ খানের নাটকীয় কথা সবই তার কানে এসেছে, সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের অল্প কথায় যেন আহাজারি করে উঠল আরাফ খান। মায়ার কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখেছ নাতনি, ওর বিয়ের কথা বললে সব ফালতু হয়ে যায়। আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করাই সেটা ওর চোখ পড়ে না। আচ্ছা তুমিই বলো, ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে? আরাফ খানের কথায় তক্ষুনি মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকাল হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসল মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘুরাল। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহরি দৃষ্টিতে পরখ করে মায়া আরাফ খানকে বলল, হ্যাঁ একটু একটু শুকনা লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতে থমথমে খেয়ে বসল হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না। তবে আরাফ খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতেই হৃদ চাপা স্বরে মায়া ধমকে শুধাল, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগেই আরাফ খান মায়ার মাথায় আদুরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে হো বাহ, তোমার সাথে দারুণ জমবে আমার। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসছি। নয়তো গিন্নি আমার এক্ষুনি হাঙ্গামা শুরু করে দিবে। মায়া ঘাড় কাত করে আরাফ খানকে সম্মতি দিতেই তিনি হাতের লাঠি ভর করে বাড়ির ভিতরের দিকে চলে গেল। উনাকে যেতে দেখেই ভিতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্য বলল মায়া, আপনি আমাকে একদম ধমক দিবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করাই শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানব? আমার তো পূর্ব কোনো অভিজ্ঞতা নেই বুঝলেন। মায়া তোত্তারা কথায় রাগে দাঁত পিষল হৃদ বলল, আর আমি তো শত অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি। এর আগে 4-5টা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসেছি। হৃদের কথায় মায়া সহমত প্রকাশ করে খোঁচা মেরে বলল, 4-5টা বিয়ে তো করবেনি, এটাই তো স্বাভাবিক তাই না? আপনার যে রাগ বউ ঠিকবে এই জীবনে আপনার? সবগুলা বউ তো এমনই চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনও সময় আছে, ভালো হয়ে যান, তা না হলে শুধু 4-5টা বিয়ে কেন? এরপরে 10-12টা বিয়েও করতে হবে যদি না সুধরান। তারপরও একটা বউ থাকবে না দেখবেন। মায়ার কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়ে তার কথা কোথায় থেকে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আরও উল্টো তাকেই পাগল বানাবে এই মেয়ে। তাই হৃদ মায়ার কথায় মায়াকেই ফাঁসিয়ে দিয়ে বলল, যাক অবশেষে কেউ আমার দুঃখ বুঝল। বুঝলেন বিআইন সাহেবা, আমি সত্যিই অনেক দুঃখে আছি। আমার বউ থাকছে না আমার কাছে। বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে। এদিকে ছোট ভাই বিয়ে করে নিল, অথচ আমার বউ আমাকে এখনও স্বীকারই করতে চাচ্ছে না, উল্টো আমাকে তার শত্রু ভাবে। এদিকে শীতও চলে এসেছে, রাতে যে বউকে জোরাজোরি করে ঘুমাবো তারও কোনো উপায় নাই।
আমি ভীষণ দুঃখে আছি বুঝলেন বিয়াইন। আপনি আমার জন্য একটা সঠিক বউ খোঁজেন তো, যে বউ মেন্টালি আধপাগল হবে, গেলুও কম থাকবে, বোকা চেহারা আর সরল হাসি থাকবে তার। আমি তো লম্বা মানুষ, তাই বউটা খুঁজবেন ঠিক আপনার মতন নাটু মেয়ে। আসলে ছোট বউকে কোলে তুলে কিস করার ফিলিংস আলাদা। আহা, আর এজন্য আমার ছোট বউই লাগবে কনফার্ম। তারপর এই যে আমার গায়ের রংটা হলো ফর্সা, এজন্য বউয়ের গায়ের রং মিলিয়ে হতে হবে হলুদ, একদম আপনার মতন। তারপর এই যে আপনি আমার দিকে তাকান। মায়ার থুতনি ধরে হৃদ নিজের দিকে ঘুরিয়ে মায়ার নাকমুখ দেখিয়ে আবার বলল হৃদ, এই যে আপনার মতন নাক, ঠোঁট, মুখ, গাল, চোখের ভিতরের কালো তিল, একদম সবকিছু এই রকমের হলেই চলবে। তারপর এই যে ধরেন আমি যা বুঝাতে চাইব বউকে সে ঠিক তার উল্টো বুঝবে, একদম আপনার মতন করে। আমার এই রকম গুণের বউই পছন্দ। যদি আপনার অনুসন্ধানে এমন মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন। আমি অপেক্ষায় রইলাম। আসলে শীত চলে এসেছে তো, তাই বউটা খুব জরুরি। শীতের রাতে রুমের একটা ব্যাপার স্যাপার আছে না। আচ্ছা আমি এখন আসি তাহলে বিয়াইন। আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন কোথাও আছে কিনা এমন মেয়ে, ততদিন না হয় আমি আর একটু অপেক্ষা করলাম। কথাগুলো বলেই হৃদ জায়গায় ছাড়ল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে কনফিউজড হয়ে তাকিয়ে রইল। আসলে হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজড সে। হৃদ খান কি মায়াকে বউ খুঁজতে বলে গেল নাকি মায়ার পিছনে সরাসরি লাইন মারল? কোনোভাবে কি হৃদ খান মায়াকে নিজের পাত্রী হিসাবে আঙ্গুল তুলে দেখিয়ে গেল? কনফিউজডের মায়া ঠোঁট দিয়ে হৃদের কল কাটতে না কাটতে সেকেন্ডের ভিতর তৃতীয়বার মতন কল দিল হৃদকে। মায়ার অস্থিরতা বুঝে হৃদ হাসল, বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কলব্যাকটা করতে দিন। টুটু করে কল কেটে যেতেই হৃদ আবারও হাসল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পল। সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে। ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করল। বুঝাই যাচ্ছে তখনকার হৃদের কথায় লজ্জায় পেয়েছে বেশ। সময় নিয়ে কলটা রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিল হৃদকে। আসসালামু আলাইকুম। হৃদ সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আছি। আপনি? জি ভালো। তারপর দুজনই চুপ। হৃদ ইচ্ছাকৃতভাবেই চুপ। মায়া কি বলে সেটা শুনতে চায়। জোরতার মায়া নিজের কথাগুলো গুলিয়ে ফেলে নিশ্চুপ হয়ে বসে থাকল শুধু। কোথায় থেকে শুরু করবে বুঝতে পারল না এক মুহূর্তের জন্য। অন্ধকার বারান্দায় বসে কোলের উপর খালি হাতটা কোচলাল মায়া। কি বলবে সেটা ভাবতেই হৃদের গলা শোনা গেল তক্ষুনি। হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ আপনার? জোরতা মায়া আমতা আমতা করে কানের পিছনে চুল গুজে দিতে দিতে লাজুক কণ্ঠে বলল, না আসলে, আমার না কেমন কেমন জানি লাগছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের। আমি কি ফোন রেখে দিব? তাড়াহুড়ো মুখ খুলল তক্ষুনি মায়া। না করে বলল, এই না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা আছে। তাড়াহুড়ো হৃদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেই লজ্জায় পড়ে গেল মায়া। ফোনের ওপাশে মায়া স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহা ভাবছে, সেটা ভেবেই মায়ার মন খারাপ হল। এত কষ্ট করে স্বামী সামনে নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া, অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায়। আবার মায়া নিজের বোকামিকে চাপিয়ে আবারও ভদ্রতা দেখিয়ে সরি বলল। সরি কেন? আসলে তাড়াহুড়ো ওইভাবে বলতে চায়নি, কিন্তু আমি তো ওইভাবেই শুনতে চেয়েছিলাম। হৃদের কথা পিষ্টে কথা খুঁজে পেল না মায়া। জোরতায় মায়া এদিকে সেদিকে লাজুক দৃষ্টি ঘুরাল। দুজনের বিয়েটা সম্পর্কে কথা বলতে চায় মায়া, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকটা চুপ রইল মায়া। ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়ায় চট করে মায়ার ঘোর ভাঙল। এখন রাত প্রায় 12টা ঊর্ধ্বে। এত রাতে লোকটা কোথাও যাচ্ছি কি? কৌতূহলে মায়া জানতে প্রশ্ন করল। হৃদকে বলল, গাড়ি শব্দ পাওয়া যাচ্ছে, আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন? হৃদ তার সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাহিরে অন্ধকারময় রাস্তায় চোখ ঘুরিয়ে বলল, বউ টানে তার শহরে যাচ্ছি দেখা করতে। হৃদের সহজ সরল উত্তরটা যেন মায়ার মাথায় বিস্ফোরণ ঘটল। মায়ার স্বামী বিবাহিত কথাটা যেন আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠল মায়া। স্তব্ধতা ন্যায় মৃদু চেঁচিয়ে বলল, কি, আপনি বিবাহিত? হ্যাঁ। মানে কি? কি মানে কি? বিয়ে করব না? পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি? বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করেছি। মায়া অতি ভদ্র সাজার কৌটা তক্ষুনি শেষ হল।
রাগে হিসহিসিয়ে গালি দিয়ে বসল হৃদকে। কটমট করে বলল, অসভ্য লোক, বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস? তুই জানতিস না তোর বউ আছে? দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি? মায়ার হুট করে রেগেমেগে আগুন হয়ে যাওয়াটা হৃদের কাছে স্বাভাবিক লাগল। যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানে রাগে দু চারটে গালি শোনায় যায়। তাছাড়া হৃদ মায়ার কাছে পরিচিত হৃদ খান বলে নয়, বরং মায়ার স্বামী হিসাবে সে গালি শুনেছে। তাই হুজুম করে নিল স্বামী হয়ে। মায়ার রাগকে উস্কে দিয়ে খেয়ালি করে বলল হৃদ, বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম? আমার বউ তো নাই, বউ পলাতক। বউ নেই বলেই তো দ্বিতীয় আর তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমায়। দরকার হলে আরও একটা করব। ইসলামে 4টে বিয়ের সম্মতি দেয়, আমি তো মাত্র 3টা করছি। আপনাকে পেলে আর একটা করব, তারপরই শেষ। আর করব না। রাগে দুঃখের কেঁদে ফেলল মায়া। এত কষ্ট করে নিখোঁজ স্বামী খোঁজ করাটায় বোকামি হয়েছে মায়া। সেই দুঃখে মায়া কেঁদে উঠে হৃদকে গালি দিতে দিতে বলল, অসভ্য, ইতর, লোচ্চা লোক, এতগুলা বিয়ে করিস? তোর মতন জামাই আমার দরকার নাই। আমি তোরে তালাক দিব। খবরদার যদি কখনো আমার সামনে পড়িস তাহলে তোর পা ভেঙে হাতে ধরায় দিব। বউয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও এই বান্দা অবশ্যই হাজির হবে ম্যাডাম। টুটু। হৃদের কথা শুনল না মায়া, রাগে দুঃখের ঝরঝরে করে কেঁদে উঠল বারান্দার ফ্লোরে আছড়ে পড়ে। মায়া সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নিবে। মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা ঝরা পাতার মতন খসে গেল মনে। ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্না বাঁধ ভাঙল মায়ার। গুমরে উঠা কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল বাকিটা রাত। হৃদ বেশ ফুরফুরে মেজাজ ফোনটা পাশে রাখল। সে জানে এখন তার বউ কাঁদবে স্বামীর বিরহে। কাঁদুক, এতে সে মোটেও কষ্ট পাচ্ছে না, বরং ভীষণ শান্তি অনুভব করছে। যাক, আজকের রাতটা তার শান্তি কাটবে। সামান্য বিয়ে হওয়ার মিথ্যা সংবাদ নিয়ে বউ তার কতটা ক্ষেপল হৃদ উপর। শেষ পর্যন্ত গালি দিল, ভবিষ্যতে পা ভেঙ্গে ফেলে হুমকি পর্যন্ত দিল। যদি কখনো এই মেয়ে জানতে পারে হৃদ তার স্বামী আল্লাহ জানে তখন কি করে। হৃদের হুট করেই খুব ইচ্ছা হলো জানতে বউ তার পরিচয় পেলে কি করবে। এখনকার মতো এত অস্থির হবে স্বামী জন্য, নাকি পরিচিত হৃদ খান ভেবে ভয় পিছিয়ে যাবে হৃদ থেকে। চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনে টেবিলের উপর মাথা ঠেকিয়ে বসে আছে মায়া। সঙ্গে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। মায়ার মন খারাপের কারণ এতক্ষণে সবার জানা। জুই অবশ্যই এতে বিরক্ত। ও আগে থেকেই মায়াকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না ফাঁসে, তারপরও ফাঁসল। এখন লোকটা পূর্ব বিবাহিত হতেই পারে, সেটাও অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। হয়তো মায়া লোকটার জীবনে পড়ে এসেছিল। তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে। কিন্তু মায়া এতে অস্বাভাবিকভাবে রিয়েক্ট করায় জুই খানিকটা ক্ষুব্ধ। কোনোভাবে আরিফের কানে মায়ার কর্মকাণ্ডগুলো পৌঁছালে ওদের দুজনকেই মার খেতে হবে। তাছাড়া মন মরা মায়া আজ ঠিকঠাক পরীক্ষাটাও দিয়েছে কিনা কে জানে। রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে বিষয়টা, তখন আর রক্ষা নেই দুজনের। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল। মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে। রাতে যে অনেকটা সময় ধরে কেঁদেছিল সেটাও চোখ মুখ ফুলে আছে। শ্রেয়া মায়াকে দেখে বেশ আফসোস করে বলল, মায়ু থাক, আর কষ্ট পাস না বোন। লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস। আসলে ওই বদ লোকটার কপাল খারাপ, এত সুন্দরী বউকে না দেখেই রিজেক্ট করল। আহারে, আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে। এত সুন্দরী বউ ও তার ভালোবাসা কিভাবে পায়ে ঠেলল। আচ্ছা, এখন কি করবি? লোকটা তো বিবাহিত, সংসার করার তো আর চান্স নাই তাহলে। শ্রেয়ার কথার পিষ্ট জুই বলল, সংসার কি করবে? আমি তো প্রথম থেকেই বলছি লোকটা খারাপ হতে পারে, শুনল না আমার কথা। মন দিয়ে বসল। এখন স্বামী বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে। কোথাকার কোন লোক এখনও ঠিকঠাক পরিচয় জানে না, অথচ বন স্বামীর জন্য সারারাত কেঁদেকুটে সকালে পরীক্ষা খারাপ দিল। আমার তো ইচ্ছা করছে আরিফ ভাইয়ের কাছে ওর মানে বিচার দিতে। পাশ থেকে নাদিয়া বলল, আচ্ছা জুই, থাক না, বেচারি এমনই কষ্টে আছে, তুই আর কষ্ট বাড়িয়ে দিস না। আচ্ছা জুই, শুনো না, লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেই তাহলে তোদের অবশ্যই বিষয়টা টেনে বড় না করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত। বিয়ে ব্যাপার স্যাপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিয়েটা এক্সিডেন্টালি হয়ে গেলেও ডিভোর্স কিন্তু এক্সিডেন্টালি হয় না, অনেক আইন কানুন মেনে করতে হয়। ঝামেলা আছে, বুঝতে পারছিস, ব্যাপারটা সহজ হবে না। জুই কিছু বলবে তার আগেই মায়া ধারাম করে উঠে বসল।
এতক্ষণের দুঃখ গুছানো মুখটা হুট করেই শক্ত করে বলল, আমি এত কিছু জানি না, বুঝি না, বুঝতে চাইও না। আমি ওই লোকটাকে বিয়ে করেছি, সে ভালো হোক কিংবা খারাপ, এত সহজে আমি তাকে ছেড়ে দিব না। অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি। তারপর কি হবে তখন দেখা যাবে। আমি প্রেম করে ব্যাকআপ করতে বসিনি, বিয়ে করেছি। এত গুলাদিন লোকটাকে না দেখে, না জেনে ভালোবেসে এসেছি। আমার ভালোবাসা আমার দায়িত্ব। এত সহজে হার মেনে তাকে ছেড়ে দিব না। অন্তত শেষ চেষ্টা অবশ্যই করব। তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যা বলেছে, সে বিবাহিত নয়। হয়তো আমার মন পরীক্ষা করতে এমনটা বলেছে। আমি তাকে খুঁজে বের করব। মায়ার কথায় হতভম্ব জুই, শ্রেয়া, নাদিয়া। এই রকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধ বিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখতে হয়তো কেউ বিশ্বাস করত না। মায়া জেদে শ্রেয়া, নাদিয়া হতভম্ব হলেও জুই বেশ রাগে তিল মিলিয়ে উঠে। মায়া নিজের জীবন এমন অচেনা একটা মানুষের পিছনে ছুটে খারাপ করবে সেটা জুই কোনোভাবে মানতে নারাজ। তাই জুই সিদ্ধান্ত নিল এবার সেভাবে হোক। মায়ার আরও পাগলামো বাড়ার আগে আজকের মধ্যে আরিফের সঙ্গে ও এই বিষয়ে কথা বলবে। পরে যা হবার হবে। অন্তত মায়া পাগলামোকে আর শ্রায় দেওয়া ঠিক হবে না বলেই মনে করল জুই। জুইয়ের ভাবনা চিত্রে মধ্যে শ্রেয়া আহাজারি করতে করতে বলে উঠল, মায়ারে আমি স্পষ্ট দেখতে পারছি তুই জামাই পাগল মাইয়া হবি। বাপরে, জামাইকে না দেখে এত ভালোবাসা যায় তোরে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না বইন। তাই তো বলি জুই কেন তোরে নিয়ে এত টেনশন করে সব সময়। ভাইরে ভাই, টেনশন তো এবার আমারও হচ্ছে। তুই আবার ছেকা না খাইয়া বাঁকা হয়ে যাস জামাইয়ের বিরহে। জুইয়ের দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়াল। পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজ ব্যাগটা কাঁধে নিল। কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না মায়ার। কেউ হয়তো মায়ার কষ্টটা বুঝতে পারবে না, তাই আর কাউকে বুঝানোর চেষ্টা করল না। ও সোজা গেট ধরে বাসায় চলে যাবে। আজ কোচিং করতে মন চাচ্ছে না। যদি মন ভালো হয় তাহলে বিকালে কোচিংয়ে যাবে, নয়তো না। মায়াকে ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া নাদিয়া দুজনই তাড়াহুড়ো মায়ার পিছন পিছন ছুটল। কিন্তু জুই গেল না, কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ার জন্য। মায়ার জেদ কোথায় থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাহ জানে। সবচেয়ে বড় কথা হলো মায়া জেনেশুনে কেন নিজের ক্ষতি করতে চাইছে সেটাও জুই বুঝতে পারছে না। মায়ার চিন্তায় চিন্তায় জুই বেশ কিছুক্ষণ সেইভাবে টেবিলের উপর কপাল ঠেকিয়ে বসে রইল। হঠাৎ ফোনের ভাইব্রেটর শব্দের ঘোর কাটল। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখল পরিচিত একটা নাম্বার। মন খারাপগুলো যেন তক্ষুনি কোথায় ছুটে পালালো জুইয়ের। লাজুক হেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় জুই? পরীক্ষা শেষ আপনার? জি শেষ। আমি কলেজেই আছি। রাতে কল দিয়েছিলাম জুই, আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবৎ। আপনি কি রাতে কারো সাথে কথা বলছিলেন জুই? রাতে ফোনালাপে মায়া ছিল সেটা বুঝতে সময় লাগল না জুইয়ের। কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইল না বলে মিথ্যা বলল। বাসা থেকে ফোন ছিল, কথা বলাছিলাম আমরা। ফোনের ওপাশের লোকটার হয়তো বিশ্বাস হলো না জুইয়ের কথা। অনেকটা অবিশ্বাস্য নিয়ে ফের প্রশ্ন করে বলল, এত রাতে বসা থেকে ফোন? হুমম। মায়ার পিছন পিছন শ্রেয়া, নাদিয়া দুজন দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হল। শ্রেয়া বেশ উত্তেজনা নিয়েই বলল, আরে মায়া শুনো না, তুই লোকটাকে কিভাবে খুঁজবি? কিছু ভেবেছিস? তোদের তো ফোনে কথা হয়। লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে? মায়া হাঁটতে হাঁটতে হতাশায় উত্তর করল, না। অধৈর্যের ন্যায় আওড়াল শ্রেয়া। কেন? কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবে চিনুক। যদি সে সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এই জীবন তাকে আমার মুখ দেখতে দিব না। তাছাড়া স্বামী খোঁজ আমি একা করছি, সে আমার খোঁজ করেনি। উনার হয়তো আমার কথা মনেও ছিল না এতদিন। আমার ফোন করাতে হয়েছে, তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ছোট করতে চাই না। আমি অন্য কোনোভাবে লোকটাকে খোঁজ নিব লুকিয়ে। তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করব। মায়ার ঘুরিয়ে পেঁচিয়ে কথায় অধৈর্য হল শ্রেয়া। আগে ন্যায় বলল, কিন্তু কিভাবে? তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে, তাহলে খুঁজবি কিভাবে? মায়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়া আর নাদিয়া কৌতূহল ভরা মুখটার দিকে তাকিয়ে বলল, লোকটার নাম আব্রাহাম, ঢাকা থাকেন। তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে। তাছাড়া হাফেজ সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালী মধ্যে কেউ। নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে উনার তথ্য জোগাড় করতে পারবো আমি। মায়ার কথার পিষ্টে শ্রেয়া আর কিছু বলার মতন পেল না।
নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগল মায়ার সঙ্গে। কিছুদূর হেঁটে রাস্তার মাথায় আসতেই পেল আসিফকে এলাকার একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে। হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের। ভাবুক শ্রেয়া হুট করেই যেন দারুণ একটা বুদ্ধি পেল। মায়ার সমস্যার সমাধান করে চেয়ে উৎফুল্লতায় বলল, মায়া, শুন, আমার মনে হয় তোর আসিফ ভাই থেকে সাহায্য নেওয়া উচিত। উনিও তো ঢাকা থাকেন হৃদ ভাইয়ের সঙ্গে, সবকিছু চিনেন। তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে। আমার কি মনে হয় জানিস, তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে কেউ একজন, তাই না? এমনটাও তো হতে পারে আসিফ ভাইয়াদের সাথে তোর স্বামীর পূর্ব পরিচয় আছে। তোর স্বামীর নাম বলাতে আসিফ ভাই চিনে ফেলল। শ্রেয়ার কথায় মায়ার কাছে যুক্তিসঙ্গত মনে হল। মানুষ বলে না, বিপদে পড়লে বাঘ মহিষ একঘাটে পানি খায়, মায়ার দশাও তেমন হল। অসহায় মায়া স্বামী খোঁজে খোঁজে দিশেহারা হয়ে আসিফকে উত্তম মনে হল সাহায্য জন্য। কিন্তু হৃদের ভয়ে আমতা আমতা করে বলল, আসিফ ভাইকে বললে যদি রিস্কে পড়ে যায়? হৃদ খান লোকটা এমনিতেই আমাকে অপছন্দ করে, তারপর আবার এখন উনারা আমাদের নতুন আত্মীয় হয়। যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আপুর কানে ফাঁস করে দেয় তাহলে বিপদে পড়ে যাব। শ্রেয়া অসম্মতি জানিয়ে বলল, আরে হো, বিষয়টা উল্টো ভাবে দেখ। তুই এমনই রিস্কে আছিস, চাইলেও তোকে এই বিষয়ে সাহায্য করতে পারবে এমন কেউ নেই। তাছাড়া আমি হৃদ ভাইকে চিনি, উনি রাগী গম্ভীর মানুষ হতে পারে, কিন্তু কারো পার্সোনাল বিষয়ে উনাকে আমি ইন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত। হৃদ ভাই আমার রিলেটিভ হয়, সেই সুবাদে আমি ভালো করে চিনি ভাইকে। হৃদ ভাই তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না দেখিস। তাছাড়া আমরা শুধু ভাইয়ের কাছে হেল্প চাইব ব্যাস। তারপরও যদি তুই রিস্ক মনে করিস তাহলে আমরা সবাই মিলে হৃদ ভাইকে বুঝিয়ে বলল তোর সমস্যার কথাটা। হৃদ ভাই অবশ্যই বুঝবে, সাথে তোকে হেল্প করবে দেখিস। চল এবার, আসিফ ভাইকে সামনে দেখা যাচ্ছে, আগে দেখা করি তারপর সাহায্য চাইব। চল। মায়া যান্ত্রিকভাবেই মাথা দুলাল। শ্রেয়ার সঙ্গ নিয়ে রাস্তা মাথার পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামড়া ছেলেপেলে মায়াকে ভাবি বলে সালাম ঠুকল। বিষণ্ণ মায়া কোনো রকম মাথা দুলিয়ে সালামের উত্তর করে পৌঁছাল আসিফ অবধি। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সেখানে হৃদের সঙ্গে মায়ার দেখা হয়ে গেল হুট করেই। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদের সঙ্গে মায়ার দেখা হয়ে যাওয়ায় মায়া চাচ্ছিল না নিজের সমস্যার কথাটা আসিফকে আর বলতে। যেহেতু সামনে হৃদ আছে তাই মায়া চলে যেতে চেয়ে শ্রেয়াকে ইঙ্গিত করে খোঁচাল। কিন্তু শ্রেয়া মায়া ইঙ্গিতটাকে ভুল বুঝল, মনে করল মায়া ওকে সবটা দ্রুত বলার জন্য তারা দিচ্ছে খুঁচিয়ে। তাই শ্রেয়া আসিফসহ হৃদের কাছে ফরফর করে মায়ার নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সাহায্য চাইল।